সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এ পর্বে আমরা তোমাদের ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের উপর যে ত্রিকোণমিতি কোর্সের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে নেই, এখন আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো এই অধ্যায়টা মূলত ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে নাই, কিন্তু এই অধ্যায়টা না করলে তুমি ত্রিকোণমিতির ফুল কোর্সটা সঠিকভাবে কী করতে পারবো না, বুঝতে পারবো না। তো ত্রিকোণমিতিটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা এই অধ্যায়টা থেকে ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে কথা বলবো এবং বেসিক কিছু টপিকস নিয়ে কথা বলবো। তো আর একটা কথা বলি, তোমরা যখন এই ক্লাসটা ফলো করবা তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে ক্লাসগুলো ফলো করবে আর নিজেরা নোট তৈরি করে আগাবা। আর আমাদের এই ত্রিকোণমিতির উপরে একটা স্পেশাল বই আছে, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সেই বইটা কালেক্ট করবা, কারণ আমরা ওই বইটা থেকে প্রতিটা ম্যাথ তোমাদের কী করে দিব, করিয়ে দিব। কারণ ওই বইটা আমরা মূলত তোমাদের ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের আলোকে যে অঙ্কগুলো দরকার সেগুলো জাস্ট বইটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা বইটা কালেক্ট করবা এবং নিজেরা পাশাপাশি কী করবা, নোট তৈরি করবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো দেখো, এখন আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি যে অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো, সেই অধ্যায়টার নাম ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো। তো এই অধ্যায়টা বোঝার জন্য বা অনুধাবন করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় দরকার। প্রথমে আসলে আমাদের 9-10 কিছু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তো এই অধ্যায়টা মূলত তোমাদের নবম দশম শ্রেণী রিলেটেড। ওকে, তো চলো আমরা ফার্স্ট একটা বিষয়কে দেখি না, ত্রিকোণমিতি কি তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। তারপরে আমি একেবারে বেসিক লেভেল থেকে যেহেতু আলোচনা করব, প্রতিটা টপিক্সে আলোচনা করব এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো টপিক্সে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে যদি দেখি যে ত্রিকোণমিতি, ত্রিগণমিতি এই শব্দটা ত্রিগণ, ঠিক আছে, ত্রিগণ ME-TRY এই যে শব্দটা ত্রিগণমিতি, হ্যাঁ এটা একটা ইংরেজি শব্দ ত্রিগণমিতি। তো এটার বাংলা হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, তো এই শব্দটা তোমাদের কোথা থেকে আসছে? এই শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড থেকে আসছে। গ্রিক ওয়ার্ড কি থেকে আসছে বলো? এই ত্রিগণমিতি শব্দটা আসছে মূলত গ্রিক ওয়ার্ড ত্রিগণন, এটা ছোট হাতের ত্রিগণন, হ্যাঁ ত্রিগণন, যার অর্থ হচ্ছে তিন। ত্রিগণন মানে হচ্ছে তিন। আর গ্রিক ওয়ার্ড আর একটা হচ্ছে মেট্রন, যার অর্থ পরিমাপ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতি শব্দটা বা ত্রিগণমিতি শব্দটা এটার বাংলা কিন্তু হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, ত্রিকোণমিতি, এখন নবম দশম শ্রেণীতে আছি আমরা এখন। তো ত্রিকোণমিতি শব্দটা বা ত্রিগণমিতি শব্দটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। গ্রিক ওয়ার্ড ত্রিগণন, যার অর্থ তিন, আর মেট্রন অর্থ কি, পরিমাপ। তাহলে যে শাস্ত্র বা যে অধ্যায় বা যে পুস্তক ত্রিভুজের তিন কোণ এবং তিন বাহু নিয়ে আলোচনা করে, এখানে তিনটা পরিমাপ করা হয়। ত্রিভুজের সাধারণত কি থাকে বলতো? একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটা ত্রিভুজের কি থাকে, তিনটা বাহু থাকে, এই তিন বাহু এবং তিনটা কোণ থাকে, তিনটা কোণ। ত্রিভুজের তিন বাহু এবং তিন কোণ যে গণিত শাস্ত্রের যে অংশে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক কথাবার্তা। যে শাস্ত্রে ত্রিভুজের তিন কোণ এবং তিন বাহু নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি, ত্রিকোণমিতি বলি। তো এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে ত্রিকোণমিতি বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে অনুপাতে আসতে গেলে এখানে মূলত শুধু বাহুর অনুপাত করা হয়। ত্রিকোণমিতিতে কিসের অনুপাত করা হয় বলো? বাহুর অনুপাত। এই অধ্যায়টা নিয়ে আমরা যত কথাবার্তা বলবো, এই অধ্যায়টার মধ্যে আমরা কথাবার্তা বলবো বাহুর অনুপাত নিয়ে। তাহলে আমরা বুঝলাম যে শাস্ত্র ত্রিভুজের তিন কোণ ও তিন বাহু নিয়ে আলোচনা করে তাকে আমরা বলবো কি, ত্রিকোণমিতি। ওকে, তো আমরা যদি নর্মালি একটা জিনিস দেখি যে আমরা সাধারণত ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। কি ত্রিভুজ নিয়ে কাজ করি বলো? সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকিয়ে ফেলি, সাপোজ ধরলাম এটা একটা রেখা, আগে বোঝার একটু চেষ্টা করো। এই একটা রেখা ধরলাম, সাপোজ ধরলাম এটা OX রেখা, OX। এখন কেউ যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটা ঘড়ির কাঁটা এদিকে ঘোরে না, তাহলে হবে ধনাত্মক কোণ।
ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি কোণ হবে বলো তো? এটা একটা রেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, দেখো তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে রেখাটা এই জায়গায় চলে আসছে। এখন এখানে একটা কোণ তৈরি হয়েছে না বলো তো? এখানে কিন্তু কোণ তৈরি হয়েছে, ওকে, থিটা। এই কোণটাকে বললাম আমরা থিটা। এখন এর রেখার উপর আমি যে কোনো একটা বিন্দু নিলাম, সাপোজ এখানে আমি একটা বিন্দু নিলাম, সাপোজ এটা ধরলাম পি বিন্দু। এখন পি থেকে এর উপর একটা আমি লম্ব টানবো, ঠিক আছে, একটা ভূমির উপর একটা ওএক্স এর উপর একটা লম্ব টানবো, যার নাম দিব আমি এম। ভালো করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। তাহলে এখন ও পি এম যে কোণটা উৎপন্ন হইলো এটা হচ্ছে এই কোণটা, ঠিক আছে। আর এখানে যে আর একটা কোণ, এই কোণটা কত ডিগ্রি বলো তো? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এখন যে কোণ ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটা মূলত আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কি ত্রিভুজ তৈরি হয়েছে বলো? সমকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের একটা মাত্র কোণ সমকোণ তাকে কি বলি আমরা? সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলা হয়, মাথায় রাখবা। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তার মানে এটা একটা অতিভুজ। একটু রেড পেন দিয়ে মার্কিং করে দেই, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলবো আমরা? অতিভুজ। এখন যার সঙ্গে কোণটা থাকবে, আমার কথাটা ভালো করে মাথায় রাখো, যার সঙ্গে এই কোণটা থাকবে সেটা সব সময় কিন্তু ভূমি হবে। আর অপোজিট দিকে কোণের অপোজিট যে বাহুটা থাকবে সেটা সব সময় কিন্তু লম্ব হবে। দেখো বুঝতে পারো কিনা? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম, প্রথমে নিলাম একটা ওএক্স রেখা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আসলে ঘড়ির কাঁটা তো ঘুরে এই দিকে, আমি বলতে ভুলে গেছি। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সাধারণত এই জায়গায় চলে আসছে। সাপোজ ওএক্স রেখাটা এই জায়গায় চলে আসছে, রেখাটা এই জায়গায় চলে আসছে। এখন এই রেখাটাকে আমরা যদি জাস্ট এর উপর একটা বিন্দু নিলাম, এখান থেকে লম্ব টানলাম, তখন আমরা যে কোণটা পাইলাম সেটা হচ্ছে ও পি এম কোণ। তো এই কোণটার হচ্ছে সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে থিটা। আর এই যে ত্রিভুজটা আমরা পাইলাম, এটা কি ত্রিভুজ পাইলাম বলো? সমকোণী ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, আর যার সঙ্গে থিটাটা থাকবে বা কোণটা থাকবে তাকে আমরা বলবো ভূমি, আর এই কোণের যে সামনের দিকে যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। তো এখন আমরা আর একটা ত্রিভুজ দেখব, সেই ত্রিভুজে তোমরা আমাকে একটু বলবা কোনটা হচ্ছে লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, ঠিক আছে। এটা জাস্ট আমি মিশিয়ে দিলাম। চলো আমরা জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, কারণ এগুলো তোমরা জানো, তারপরেও তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, কারণ এই অধ্যায়টা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি, ঠিক আছে। তো সাপোজ আমি আর একটা ত্রিভুজ ড্র করলাম, এই ধরো এটা একটা ত্রিভুজ, এখানে ও পি এম দিলাম। এখন আমি কোণটা এবার এই জায়গায় দিয়ে দিছি থিটা, আর এই কোণটা 90 ডিগ্রি সমকোণ। তা তোমরা আমাকে বলো তো এবার অতিভুজ কোনটা? তা আমি বারবার বললাম যে সমকোণের বিপরীত বাহুকে কি বলে ভাইয়া? সমকোণের বিপরীত বাহুকে কিন্তু অতিভুজ বলে। তার মানে আমাদের এইটা কিন্তু অতিভুজ, ঠিক আছে, অতিভুজ, অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে ভাইয়া? অতিভুজ। আচ্ছা, এখন আমি বললাম যে যার সঙ্গে কোণ থাকবে সেটা হচ্ছে ভূমি, তার মানে এবার কিন্তু এইটা ভূমি হিসাবে কাজ করবে। ভালো করে বুঝতে পারতেছো? তাহলে এই বাহুটা কি হিসাবে কাজ করবে? ভূমি হিসাবে কাজ করবে, তার মানে এটা হচ্ছে ভূমি। আর যেহেতু বললাম যে কোণের অপোজিট বাহুটাকে কি বলবো আমরা? লম্ব, তার মানে এটা কিন্তু এখানে লম্ব হিসাবে কাজ করবে। তো এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা দেখো। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো, যার সঙ্গে কোণ থাকবে সেটা ভূমি, আর অপোজিট দিক থেকে আমরা কি বলবো? লম্ব বলবো। তো আশা করি তোমরা এই বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজের যে বাহুর অনুপাত সেটা নিয়ে আমরা কাজ করবো, যে ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের বাহুর অনুপাত নিয়ে কাজ করতে হবে। তো আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলি। হ্যাঁ, তো আমি জাস্ট মিশিয়ে দিলাম, তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, আমরা একদম প্রতিটা টপিকস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আগে ড্র করে ফেলি, এই একটা সমকোণী ত্রিভুজ ড্র করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এইটা থিটা ধরলাম, এইটা সমকোণ ধরলাম, 90 ডিগ্রি ধরলাম। তাহলে এইটা হচ্ছে ও পি এম, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যে বিষয়টা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে এইটা তো অতিভুজ, তাই না? অতিভুজ।
এইটা হচ্ছে লম্ব, আর এই থিটার যার সঙ্গে আছে সেটাকে কি বলবো আমরা বলো তো? সেটাকে আমরা ভূমি বলবো। দেখো বুঝতে পারো কিনা তোমরা? ওকে, যেটা আমরা কিছুক্ষণ আগে ড্র করলাম। তো এখন আমরা এখানে কিছু তোমাদের অনুপাত দেখাবো, তোমরা যেগুলো জানো যে সাইন এবং কসের যে অনুপাতগুলো, তো এগুলো তোমরা একটু লিখে নাও। আমরা কি জানি? আমরা জানি, এদিকে লিখতে পারবো, সাইন থিটা, এই যে থিটার কথা বলছি, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। আস্তে আস্তে বোঝো, লম্ব ভাগ অতিভুজ। তার মানে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে লম্ব কোনটা বলো তো? পিএম, পিএমটা লম্ব, এই বাহুটা লম্ব, তাহলে পিএম ভাগ ওপি। ভালো করে লিখে রাখো তোমরা, পিএম ভাগ ওপি। ওকে, দেখো পিএম ভাগ ওপি, তাহলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তার মানে সাইন থিটা হচ্ছে দুইটা বাহুর কিন্তু অনুপাত, ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে সাইন থিটার পর আমরা লিখব কস থিটা। ভালো করে বোঝো, কস থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। কস থিটা সমান সমান কি? ভূমি ভাগ অতিভুজ। যে অনেকে এগুলো ছড়া দিয়ে মনে রাখে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, সব আসলে ছড়া দিয়ে মনে রাখার কিছু না, এটা জাস্ট তোমরা মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে? ভূমি ভাগ অতিভুজ। তাহলে কি হয় একটু দেখো তো, ভূমি ভাগ অতিভুজ হইলে তাহলে ভূমি এখানে কত বলো তো? ওএম, ভূমি ভাগ অতিভুজ ওপি, তাহলে ওএম ভাগ ওপি। পাইছো? ভালো করে লিখে রাখো এগুলা, ওএম ভাগ ওপি। এখন আমরা যদি ট্যান থিটা লিখি, ট্যান থিটা, হ্যাঁ ট্যান থিটা যদি লিখি তাহলে কি হবে একটু দেখো তো। ট্যান থিটা সমান আমরা জানি যে লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তো কি দাঁড়াচ্ছে দেখো তো, লম্ব হচ্ছে পিএম, লম্ব কি? লম্ব ভাগ ভূমি, ভূমি হচ্ছে ওএম, ঠিক আছে? লম্ব ভাগ ভূমি। তাহলে এই অনুপাতগুলো আমরা জানি, তো এগুলোর বিপরীত অনুপাতও কিন্তু তোমরা জানো। এটা জাস্ট উল্টায় দিলেই আমরা কি কি পাবো বলো তো? আমরা জানি যে এর বিপরীত কিছু অনুপাত আমাদের কাছে আছে, এর বিপরীত কিছু অনুপাত আছে, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। বলো, সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ঠিক আছে? তো চলো আমরা সেগুলো একটু লিখি, যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। তো সেটা ইকুয়াল কি হবে বলো তো? এর উল্টা দিলেই চলে আসবে সেটা, ঠিক আছে? তো আমরা যদি সেটা একটু লিখি, তো সাইনের বিপরীত কোসেক, তার মানে অতিভুজ ভাগ লম্ব, এগুলো লিখে রাখো, অতিভুজ ভাগ লম্ব। তাহলে কি থাকতেছে বলো তো? তাহলে ওপি ভাগ পিএম হয়ে যাচ্ছে। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ভালো করে লিখে রাখো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ঠিক আছে? এরপর আমরা যদি এখানে লিখি কোসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা। সেক আমি একটু জাস্ট মিশিয়ে দিলাম, তোমরা উঠে নাও, এটা আমি আবার ড্র করবো, ঠিক আছে? জাস্ট উঠিয়ে নাও তোমরা। তো কসের বিপরীত আমাদের কি আসবে? সেক। তো সেটা হচ্ছে কসের উল্টা, তার মানে অতিভুজ ভাগ, অতিভুজ ভাগ ভূমি। তো এটা সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো তো? ওপি ভাগ ওএম। তাহলে কসের বিপরীত সব সময় মাথায় রাখবা সেক, এটা আমাদের পরবর্তী অধ্যায়ে কাজে লাগবে। এবং ট্যানের বিপরীত কট, ট্যান থিটার বিপরীত হবে কট থিটা, তার মানে এটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? যেটা দাঁড়াচ্ছে সেটা আসতেছে ওএম ভাগ পিএম। তো এই যে আমরা একটা জিনিস জানলাম যে একটার বিপরীত, ঠিক আছে? সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আবার ট্যানের বিপরীত কি? কট থিটা। তো এই বিষয়গুলো তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আরও কটা সূত্রের, এই জিনিসগুলো থেকে আমরা কিছু সূত্রের প্রতিপাদন করব, ঠিক আছে? তো চলো আমরা সূত্রগুলো একটু দেখে নিই। তো আমি জাস্ট এটা মিশিয়ে দিলাম, এই বিষয়গুলো তোমরা খাতায় উঠিয়ে নাও। তো আমরা এখন সমকোণী ত্রিভুজের যে ড্র করছিলাম, এখানে লেখা যাবে তো না?
আমি এটা এখানে সমকোণী ত্রিভুজ ড্র করি, তোমরা আস্তে আস্তে বোঝো। তো এইটা হচ্ছে থিটা, এইটা বললাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইটা বললাম ও পি এম। ওকে, সমকোণী ত্রিভুজ। এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো চলো আমরা এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, তো যে সূত্রগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি, বা সূত্রগুলো তোমরা মুখস্থও জানো, তোমরা মুখস্থ করবা, বাট আমি একটু তোমাদের যা সূত্রগুলো দেখিয়ে দিব। তো চলো দেখি। তো আমরা পিথাগোরাসের নাম শুনছি না? পিথাগোরাসের, এটা মিশাই দিলাম, পিথাগোরাসের উপপাদ্য, পাদ্য থেকে একটা জিনিস জাতীয় একটা সূত্র আমরা পাইছিলাম। ওদের কি পাই দেখো তো, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। ঠিক আছে, এটা লিখে রাখো। আমরা এখন সূত্রের প্রতিপাদন তোমাদের দেখাবো। তো পিথাগোরাসের থেকে আমরা যেটা যাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা লিখে ফেলি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে কত দেখো তো, ওপি স্কয়ার না, ভালো করে বুঝবা, ওপি স্কয়ার। তাহলে ওপি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান বুঝে সমস্যা নাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওএম স্কয়ার। দেখো তো বুঝো কিনা যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ঠিক আছে, ভালো করে দেখো, ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার আর পিএম স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো তোমরা 9-10 থেকে এগুলো জেনে আসছো, তো এই জন্য এগুলো আর ডিটেলস লিখছি না। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে সূত্র প্রতিপাদন করবো আমাদের সাইন থিটা। তো এখন দেখো, বা আমরা সবগুলোকে যদি অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দিব, ঠিক আছে, দেখো তো ভাগ দিব কি, ওপি স্কয়ার ভাগ ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার। আমরা ডিটেলস দেখাই, প্লাস ওএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার। সবগুলোকে উভয় পাশে আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করে পাই, উভয় পাশে ওপি স্কয়ার দ্বারা কি করে পাই, ভাগ করে পাই। তাহলে আমরা যদি দেখি যে ওপি স্কয়ার ভাগ ওপি স্কয়ার সমান সমান পিএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার ওএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার। এটা আলাদা আলাদা করে ভাগ করে দেয়, কারণ লসাগু করলে আবার আগের লাইনটা ফিরে আসবে। এটা যদি আমরা লসাগু করি তাহলে কোন লাইনটা ফিরে আসবে বলো, আগের লাইনটাতে আবার আমরা ফিরে যেতে পারবো। ঠিক আছে, এইবার দেখো এটা কাটাকাটি গেলে কত থাকে, তারপরে আমরা আরো পরের লাইনে কাটবো, ওপি ভাগ ওপি স্কয়ার কেটে গেলে 1 থাকে। ঠিক আছে, 1 লিখলাম। এদিকে একটু খেয়াল করো তো, 1 এটাকে যদি হোল স্কয়ার করে দেই একবারে, যে পিএম ভাগ ওপি একবারে হোল স্কয়ার করে দিলাম, দেখা যায় না? দেখো তো একই কথা না, এটা তো একই কথা তাই না, যে দুইটা আলাদা আলাদা স্কয়ার আছে, দুটাকে একসঙ্গে করে দিলাম। তাহলে ওপি স্কয়ার প্লাস ওএম ভাগ ওপি একবারে হোল স্কয়ার করে দিচ্ছি, দেখো বুঝো কিনা। ওকে, তাহলে একবারে হোল টু দি পাওয়ার স্কয়ার করে দিচ্ছি। তাহলে এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, 1 সমান লম্ব ভাগ অতিভুজ, দেখো তো এটা লম্ব ভাগ অতিভুজ, তারপরে কি সাইন থিটা না? তোমাদের খাতায় যে কিছুক্ষণ আগে উঠাই রাখলা, লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল কি সাইন থিটা, তার মানে আসতেছে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস এইটা দেখো তো ভূমি ভাগ অতিভুজ না, ভালো করে দেখো তো কি ভূমি ভাগ অতিভুজ, ওএম ভাগ ওপি, তাহলে কি কস থিটা, তার মানে কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা, এটাকে যদি আমরা একটু সাজাই লিখি ভাইয়া, বা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। ওকে, দেখো এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, এটা মুখস্থ সূত্র, কিন্তু সূত্রটা এইভাবে চলে আসছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কত 1। এই সূত্রটা কীভাবে আসছে সেটা আমি তোমাদের দেখালাম। এখন এই সূত্র থেকে আমরা 3টা কিন্তু বাচ্চা বের করতে পারি। কীরকম বাচ্চা বের করবো, নিচে লেখা যাবে,
আচ্ছা ওকে, তাহলে ভাইয়া একটু দেখো যে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে পাশে রাখি, সাইন স্কোয়ার থিটা, তাহলে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো লেখা যায় কিনা। আবার আমরা এই সূত্র থেকে আবার আমরা এখানে আসবো, এই সূত্র থেকে এখানে আসছি, আবার এখানে আসবো। তাহলে এবার কস স্কোয়ার থিটাকে পাশে রাখবো, কস স্কোয়ার থিটা সমান কি লেখা যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই তো সূত্র। ওকে, তাহলে দেখো এই সূত্র থেকে আমরা দুইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এই যে সূত্রগুলো তোমরা জাস্ট খাতায় লিখে রাখো, এগুলো তোমরা জানো, তারপরে আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করার জন্য বিষয়গুলো দেখাচ্ছি। যেহেতু আমার দায়িত্ব ত্রিকোণমিতি কোর্সটা একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করা, ঠিক আছে, যাতে তোমরা ডুয়েট অ্যাডমিশনে একেবারে পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখি আমরা, হ্যাঁ এটা মিশাই দিলাম। ওকে, তো চলো আমরা দেখি সামনের দিকে কি হয়। এবার আমরা আরো কিছু সূত্র দেখব। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, বা না, প্রথমে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে কিন্তু আমরা এটাই পাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন ওপি স্কয়ার সবগুলোকে আমরা যদি পিএম দ্বারা ভাগ দিই তাহলে কি থাকবে, দেখো এবার পিএম দ্বারা ভাগ দিব, পিএম স্কয়ার দ্বারা ভাগ দিব সবগুলোকে, ভালো করে বোঝো, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ভাগ পিএম স্কয়ার ভাগ দিচ্ছি। দেখো ভালো করে বোঝো, তোমরা যদি আমাদের ক্লাসগুলো একদম সিকোয়েন্স অনুসারে দেখো না, কোথাও না বোঝার কিছুই থাকবে না, সবগুলোকে পিএম স্কয়ার দ্বারা ভাগ করলাম। এখন আমি কি লিখতে পারি যে ওপি স্কয়ার ভাগ পিএম স্কয়ার, এইটা আলাদা আলাদা করে এর সঙ্গে ভাগ আলাদা আলাদা কি করে যায়, লেখা যায়, তোমরা এটা জানো। পিএম স্কয়ার ভাগ পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ভাগ পিএম স্কয়ার। দেখো আমরা এমন করে ভাগ করে লিখবো যাতে লসাগুলো আবার আগের লাইনটা কি করে যায়, ফেরত যাওয়া যায়। ঠিক আছে, তো এখন দেখো আমরা একটু আর এক লাইন লিখবো, সেটা হচ্ছে ওপি ভাগ পিএম হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দেবো, একই কথা, হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দিলে আবার আগের লাইনটাতে ফেরত যাওয়া যাবে। এখানে পিএম ভাগ পিএম হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দিব প্লাস ওএম ভাগ পিএম হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দিলাম। দেখো তো ভাইয়া কি লেখা যায়, এটা কিন্তু অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, ভালো করে দেখো, অতিভুজ ভাগ লম্ব, তাহলে কি লেখা যায় দেখো তো, অতিভুজ ভাগ লম্ব, তাহলে লেখা যায় কিন্তু আমাদের কোসেক থিটা, সাইন থিটার বিপরীত। অতিভুজ ভাগ লম্ব মানে কি, কোসেক থিটা, তার আমরা এটার পরিবর্তে লিখতে পারবো কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এটা কাটা ঘেসাং ইকুয়াল 1, 1 এর উপর স্কোয়ার দিলে কত থাকে, 1ই থাকে, প্লাস ভূমি ভাগ লম্ব, এটা কি থাকে দেখো, কট না, লম্ব ভাগ ভূমির ট্যানের বিপরীত, তোমরা খাতায় দেখো ভালো করে, কট স্কোয়ার থিটা। তার মানে কোসেক স্কোয়ার থিটা সমান সমান একটা সূত্র কিন্তু আমাদের চলে আসছে যে কট স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার থিটাকে যদি একটু সাজায় লেখার চেষ্টা করি, এটা একটা সূত্র অলরেডি চলে আসছে আমাদের, যে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। দেখো এই সূত্র কিন্তু আমরা জানি, এটাও জানি। এখন আমরা এখান থেকে চাইলে আরও একটা সূত্র তৈরি করতে পারি, তো এটাকে কট স্কোয়ারটাকে এবার নিয়ে আসলাম। এখন একটু দেখো এটাকে যদি আরেকভাবে লেখা যায়, বা যে কট স্কোয়ারটাকে আমি পাশে রাখবো, কট স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে দেখো সূত্রগুলো, তো এটা জানলাম কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটাকে জাস্ট পাশে পার করলাম, তাহলে কি থাকলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো যদি কট স্কোয়ার থিটাকে রাখতে চাই তাহলে 1টাকে পাশে পার করে দেবো, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এগুলো ছিল এখান থেকে সূত্র, যে আমরা এই 3টে সূত্র এখান থেকে দেখালাম, আবার আমরা আরও 3টে সূত্র তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এটা জাস্ট মিশিয়ে দিলাম আমি।
এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। তো আমরা এখান থেকে মিশাই দিলাম। এবার আমরা আরেকটা সমীকরণ প্রতিপাদন করব। তাহলে আবার আমরা দেখব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই 3 নাম্বার কেস যে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা সবগুলোকে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব বলো? ভূমি স্কয়ার, ওএম স্কয়ার দ্বারা ভাগ করব। ওএম স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে কি থাকে দেখো তো, ওপি স্কয়ার ভাগ ওএম স্কয়ার সমান সমান, এটা আলাদা করে লিখব যে পিএম স্কয়ার ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, ঠিক আছে। এখন আমরা জাস্ট একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, বা ওপি ভাগ ওএম, পিএম ভাগ ওএম হোল টু দি পাওয়ার স্কয়ার করে দিচ্ছি, একই কথা কিন্তু, হ্যাঁ। ওএম ভাগ ওএম, একটু ভালো করে দেখো তো ভাইয়া কি দাঁড়াচ্ছে, যে অতিভুজ স্কয়ার সমান সমান আমরা জাস্ট লম্ব স্কয়ার সবগুলোকে ওএম স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তারপর হোল টু দি পাওয়ার স্কয়ার, কারণ এটা স্কয়ার এর উপর আসবে, এটা গুণ করে দিলে এর উপরে কি আসবে? স্কয়ারটা আসবে। এটা সিম্পল ব্যাপার, তোমরা জানো। তো এখন দেখো তো ওএম এখানে কাটা যায় না, এখানে 1 থাকে। তাহলে এখন যদি দেখো তো যে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ কস থিটা, এখানে অতিভুজ ভাগ ভূমি, তার মানে এটা সেক থিটা আসবে, কসের বিপরীত সেক থিটা, তাহলে সেক স্কয়ার থিটা হবে। দেখো এটা হবে লম্ব ভাগ অতিভুজ, দেখো তো কি আসছে? অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ ভূমি, তার মানে কি আসে? অতিভুজ ভাগ ভূমি আসলে কি আসবে? ট্যান আসবে, সরি লম্ব ভাগ ভূমি, না এটা লম্ব ভাগ ভূমি, ওকে লম্ব ভাগ ভূমি, তারপর ট্যান আসবে, ট্যান স্কয়ার থিটা, হ্যাঁ লম্ব ভাগ ভূমি, সরি, আর এটা 1 থাকবে। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি আমরা, সেক স্কয়ার থিটা সমান সমান মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান কিন্তু 1। এটা হচ্ছে আমাদের মূল মনে রাখার সূত্র, যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান কত? 1। এখন এখান থেকে চাইলে আমরা আরও 2টা সূত্র লিখতে পারি। দেখো এই যে এটা অলরেডি চলে আসছে, যে সেক স্কয়ার থিটা মানে কি? সেক স্কয়ার থিটা 1 মাইন প্লাস ট্যান স্কয়ার থিটা। ভালো করে দেখো, সেক স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার এখান থেকে যদি আমরা আবার আরেকটু কনভার্ট করতে চাই, যে ট্যান স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায়? যে ট্যানের সাথে সেকের সম্পর্ক, ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। তো আমি তোমাদের জাস্ট 3 তিরিকের 9টা সূত্র দেখাইলাম। এখন আর একটা বিষয় একটু দেখা, এই সূত্রগুলো জাস্ট তোমরা ঠোঁটস্থ করে ফেলবা। তো এখন আমি তোমাদের আর একটা বিষয় একটু দেখাবো, যে মৌলিক বিপরীতার্থক যেটা বলি আর কি আমরা। তো তোমরা জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এটাও মিশিয়ে দিতে হবে। তো তোমরা যেটা জানো, আমরা যেটা বলি আর কি, যে সাইন থিটা, এটা লিখে রাখো, সাইন থিটা সমান সমান 1 ভাগ কোসেক থিটা, ঠিক আছে। আবার আমরা যদি এখানে কোসেক থিটা সমান লিখি, কোসেক থিটা সমান লেখা যায় 1 ভাগ সাইন থিটা, একটা একটার বিপরীত, ওকে সাইন থিটা। পক্ষান্তরে আমরা যদি লিখি কস থিটা 1 ভাগ সেক থিটা। আবার আমরা যেখানে সেক থিটা লিখি, তো লিখতে পারবো 1 ভাগ কস থিটা, একটা একটার বিপরীত, ওকে। আবার আমরা যদি এখানে ট্যান থিটা লিখতে পারি, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। আবার কট থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1 ভাগ ট্যান থিটা। ঠিক আছে, আরেকটা বিষয় আমরা একটু এখান থেকে জানি, তাহলে এক একটার কি এখানে বিপরীত। আর একটা বিষয় হচ্ছে যে সাইন থিটা, সরি ট্যান থিটা সমান একটা জিনিস লেখা যায়, যে সাইন থিটা ভাগ কস থিটা। আর আরেকটা বিষয় হচ্ছে কট থিটা সমান লেখা যায়, এটার বিপরীত, সাইনের বিপরীত কট, তার মধ্যে কস থিটা ভাগ সাইন থিটা। তো এই বিষয়গুলো আমরা এখন আস্তে আস্তে কী রাখবো, মনে রাখার চেষ্টা করব। তো এগুলো ব্যবহার করলেই মূলত আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে, এটা সুন্দরভাবে কী করতে পারবো, বুঝতে
পারবো। তো এই অধ্যায়গুলো থেকে এগুলো ছিল মূলত বেসিক আলোচনা। এখন আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো চলো সেই বিষয়গুলো আমরা দেখব পরবর্তী ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।